जोहार नमस्कार बंधुगण। और आजकेर आलोचनार मूल विषय होते चलेছে गिरिडीह लोकसभा केंद्र। तो তোমরা হয়তো সকলেই জানো 2024 এর যে লোকসভা নির্বাচন সেই 2024 এর লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে আলোচিত এবং চর্চিত যে লোকসভা কেন্দ্রটি তা হয়ে উঠেছে গিরিডীহ লোকসভা কেন্দ্র। তার কারণটা কি না, সেই এই গিরিডীহ লোকসভা কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড টাইগার নামে পরিচিত ঝাড়খণ্ডের যে যুব আইকন যুব নেতা জয়রাম মাহাতো। উনি কিন্তু এবার সরাসরি যে লড়াইয়ের ময়দানে সেই লড়াইয়ের ময়দানে নেমেছেন গিরিডীহ লোকসভা কেন্দ্রে। এরপর প্রশ্ন হচ্ছে গিরিডীহবাসী তথা যে সারা ঝাড়খণ্ড রাজ্যের যে মানুষ সেই মানুষের দৃষ্টি কিন্তু এই গিরিডীহ লোকসভার উপর। এখানে টাইগার জয়রাম মাহাতো উনি কি জয়লাভ করতে পারবেন, ওনার জয়ের কি সম্ভাবনা রয়েছে বা জয়ের পথে প্রধান বাধা হিসাবে কি কি কারণ হতে পারে সেই সমস্ত কারণগুলি কিন্তু আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করা হবে। তো পজিটিভ দিক এবং সাথে যে নেগেটিভ দিকগুলি রয়েছে অর্থাৎ জয়ের পেছনে যে কারণগুলি রয়েছে এবং জয়ের পেছনে যে বাধাগুলি প্রধান রয়েছে তো সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে বলি যে গিরিডীহ লোকসভা কেন্দ্র, তোমাদেরকে বলে রাখি যে গত যে 25শে মে সেই 25শে মে কিন্তু এই গিরিডীহ লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। ঝাড়খণ্ড রাজ্যের 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে গিরিডীহ ছাড়াও ধানবাদ, রাঁচি এবং জামশেদপুর এই 4টি লোকসভা কেন্দ্রে কিন্তু আগামী যে গত যে 25শে মে সেই 25শে মে নির্বাচন হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভোট পড়েছিল গিরিডীহ লোকসভা কেন্দ্রে, যেখানে ভোটের পরিমাণ ছিল কিন্তু 61%, প্রায় 61%। এবং সবচেয়ে কম ভোট পড়েছিল সেটি পড়েছিল রাঁচি লোকসভা কেন্দ্রে, যেখানে ভোটের পরিমাণ ছিল 58%। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের সাথে কম্পেয়ার বা তুলনা করতে পারছো তাহলে বুঝতেই পারছো যে পুরুলিয়া জেলাতে বিশেষ করে যেখানে 75% ভোট, ঝাড়গ্রামে যেখানে 80% ভোট, আবার বাঁকুড়াতে প্রায় 80% এবং বিষ্ণুপুরে দেখা যায় 83 থেকে 84% মতো ভোট পড়েছে। সেখানে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের এই লোকসভা কেন্দ্রগুলিতে কিন্তু খুবই কম পরিমাণে ভোট পড়েছে, ভোটের শতাংশটা কিন্তু খুবই কম। তো এর মূলে কি কারণ হতে পারে, যদি তোমরা বিশেষ করে যদি কেউ ঝাড়খণ্ড থেকে এই ভিডিওটি দেখছো তো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে এই এত পরিমাণ যে ভোট কম পড়ার পেছনে কি কারণ রয়েছে ঝাড়খণ্ডে। তো চলো সরাসরি এবার আসা যাক গিরিডীহ লোকসভায়। তো গিরিডীহ লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় এই গিরিডীহ লোকসভা কেন্দ্র যে ঝাড়খণ্ডের যে মূলত 3টি জেলা, একটি হচ্ছে গিরিডীহ, ধানবাদ এবং বোকারো, এই 3টি জেলা নিয়ে কিন্তু গিরিডীহ লোকসভা কেন্দ্র গঠিত। এই গিরিডীহ লোকসভা কেন্দ্রের আন্ডারে মোট 6টি বিধানসভা পড়ে, যার মধ্যে প্রথমেই বলি যে গিরিডীহ বিধানসভা, যে 6টি বিধানসভা পড়ে এই গিরিডীহ লোকসভার আন্ডারে, গিরিডীহ বিধানসভা, ডুমরি বিধানসভা, গমিয়া, বারমোর, টুন্ডি এবং বাগমারা, এই 6টি বিধানসভা কিন্তু গিরিডীহ লোকসভার আন্ডারে পড়ে। যদি 2019 সালের যদি বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় এখানে যে 6টি বিধানসভা রয়েছে তার মধ্যে 3টি বিধানসভা গিরিডীহ, ডুমরি এবং টুন্ডি, এই 3টি বিধানসভা কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে ছিল। অর্থাৎ 50% বিধানসভায় কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে ছিল। শুধুমাত্র গমিয়া ছিল আশু পার্টির দখলে, বারমো ছিল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস এবং বাগমারা বিধানসভাটি ছিল বিজেপি পার্টির দখলে। তো কোথাও না কোথাও 50% যে বিধানসভা তা ছিল কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে। এরপর পেছনের দিকে যদি তাকিয়ে দেখা যায় বিগত 2014 সালের বা 2009 সালের নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় যে গিরিডীহ লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপি পার্টির এক মজবুত বা শক্ত ঘাঁটি ছিল। তার কারণ 2009 সালে এই গিরিডীহ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি পার্টির প্রার্থী রবীন্দ্র কুমার পান্ডে, যিনি এই গিরিডীহ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবং 2014 সালেও এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কিন্তু রবীন্দ্র কুমার পান্ডে। 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় বিজেপি এখানে মোট যে 40% ভোট ছিল বিজেপি পার্টির দখলে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে ছিল 36% এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের দখলে ছিল 5.8%। অর্থাৎ
সবচেয়ে বেশি পরিমাণে ভোট ছিল কিন্তু বিজেপি পার্টির দখলে, প্রায় 40% ভোট কিন্তু বিজেপি পার্টির দখলে ছিল। 2014 সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় এখানে বিজেপির যে ভোটের শতাংশটা কিছুটা হলো কমে, সেটা কমে দাঁড়ায় 32%, এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও কিছুটা ভোটের পার্সেন্টেজ কমে কমে দাঁড়ায় 28%, আবার আশু পার্টিরও কিছুটা কমে। তো এই ছিল 2014 সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল। এরপর চলে আসি 2019 সালে। তোমাদেরকে বলে রাখি ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন কিন্তু একই বছরে হয়েছে। 2014 সালে সেম বছরে লোকসভা এবং বিধানসভা, 2019-ও কিন্তু সেম বছরে, মানে একই বছরে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয়েছে। তো 2019 সালেও যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় যে এখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে 2014 সালে দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোট শেয়ার ছিল 36%। ঠিক 2019-ও কিন্তু এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেই তার ভোটটি কিন্তু বজায় রেখেছে 36%। তো 2019-এর লোকসভা নির্বাচনে কিন্তু আশু পার্টি, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন এবং বিজেপি, এই দুই পার্টির মধ্যে কিন্তু জোট হয়, এবং এই ঝাড়খণ্ডের এই গিরিডি লোকসভা সিটটি পড়ে কিন্তু আশু পার্টির দখলে। এখানে আশু পার্টি অল ঝাড়খণ্ড স্টুডেন্ট থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়, আর এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু চন্দ্রপ্রকাশ চৌধুরী, যিনি প্রায় 58.6% ভোট উনি পেয়েছিলেন। প্রায় 6.5 লক্ষেরও বেশি, প্রায় 6.5 লক্ষের মতো ভোট উনি কিন্তু পেয়েছিলেন, এবং ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে জগন্নাথ মাহাতো, যিনি মোট প্রায় 36% ভোট পেয়েছিলেন। 2019-এর বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যায় বিজেপির ভোট শেয়ার কিন্তু কিছুটা কমে যায়। এখানে বিজেপির ভোট শেয়ার হয়ে যায় 27%, এবং অপরদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও ভোট শেয়ার কিছুটা কমে যায়। আবার দেখতে পাওয়া যায় যে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের এখানের যে ভোট শতাংশ তা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, যা 12.7% হয়ে দাঁড়ায়। তো এই ছিল বন্ধুগণ বিগত যে 2019 এবং 2014 সালের লোকসভার বিধানসভা নির্বাচনের ফলাফল। তো এরপর চলে আসি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে। তো 2024-এর লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যায় এখানে কিন্তু আশু পার্টি থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী সাংসদ, অর্থাৎ 2019 সালে যিনি জয়ী হয়েছিলেন এই লোকসভা কেন্দ্র থেকেই চন্দ্রপ্রকাশ চৌধুরী, উনি কিন্তু সরাসরি এবার লড়াই করছেন আবার 2024-এর লোকসভা নির্বাচনে। এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে এখানে প্রার্থী করা হয়েছে মথুরা প্রসাদ মাহাতোকে, যিনি টুন্ডির বিধায়ক ছিলেন। তো উনি কিন্তু এবার সরাসরি কিন্তু লড়াই করছেন এই লোকসভা কেন্দ্র থেকে। কোথাও না কোথাও এই লোকসভা কেন্দ্রটি, গিরিডি লোকসভা কেন্দ্রটি খুবই জমজমাট বা ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তার কারণ এইবার ঝাড়খণ্ডের যুব আইকন, ঝাড়খণ্ডের যুব নেতা টাইগার জয়রাম মাহাতো, যিনি কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্র থেকে সরাসরি এবার লড়াই করছেন। তো প্রথমেই দেখি যে এই গিরিডি লোকসভা কেন্দ্রে যে ইস্যুগুলি মূলত রয়েছে সেটি হচ্ছে, এই গিরিডি লোকসভা কেন্দ্রে প্রথম যে ইস্যু তা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব কিন্তু এই ঝাড়খণ্ডের বাকি লোকসভা কেন্দ্রগুলির সাথে কিন্তু এই গিরিডিতেও কিন্তু একটা বিরাট বড় ইস্যু রয়েছে বেকারত্ব। দ্বিতীয়ত বলা যায় যে এখানে পানীয় জলের কিন্তু একটা বিরাট বড় যে সমস্যা, সে সমস্যা রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে একটি সবচেয়ে বড় ইস্যু, তা হচ্ছে অবৈধ খনন। তোমরা জানো যে গিরিডি হচ্ছে একটি খনিজ বহুল বা খনিজ সম্পদ পূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লৌহ থেকে কয়লা, প্রচুর পরিমাণে এখানে খনিজ সম্পদের কিন্তু একটা বিরাট ভান্ডার রয়েছে। তো এখানে যে অবৈধ খনন তা কিন্তু একটা বিরাট বড় সমস্যা রয়েছে। তারপরে এখানে আবারও চতুর্থ নাম্বারে এখানে একটি বড় সমস্যা রয়েছে, সেটি হচ্ছে বিভিন্ন যে বন্য হাতি রয়েছে, সেই হাতির হামলার ফলে কিন্তু এখানে বহু জায়গায় ফসল ক্ষতিগ্রস্ত হয়। বহুবার দেখা গেছে এখানে এই হাতির হানার ফলে কিন্তু মানুষ মারা যায়। এছাড়াও বহিরাগত কিন্তু একটি বিরাট ইস্যু কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্রে রয়েছে। এরপর চলে আসি যে এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন টাইগার জয়রাম মাহাতো। তো ওনার জয়ের সম্ভাবনার যে দিকগুলি, সেই দিকগুলি নিয়ে প্রথমে আলোচনা করি। তারপরে ওনার জয়ের পথে যে প্রধান বাধা হিসাবে যেগুলি দাঁড়িয়েছে
সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি দেখি যে টাইগার জয়রাম মাহাতো কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে যখন যে 1932 সালে যে খতিয়ান, সেই খতিয়ানের যে আন্দোলন, সেই আন্দোলনের সূচনা কিন্তু এই যে জোরদার আকার ধারণ করে বলা যায় তা এই টাইগার যে জয়রাম মাহাতো, সেই জয়রাম মাহাতোর হাত ধরেই। তো কোথাও না কোথাও একটি যে মোটা বর্গের যে সমর্থন কিন্তু ওনার পাশে রয়েছে। উনি কিন্তু ভাষা আন্দোলনের দিকেও কিন্তু এক বিরাট জোর দিয়েছিলেন। ধানবাদ, বোকারো এই সমস্ত জায়গাগুলিতে ভাষা আন্দোলনের কিন্তু একটা বিরাট জোর দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বড় বহিরাগত। তোমরা হয়তো দেখেছো যে ঝাড়খণ্ড রাজ্যের যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু বাইরের থেকে প্রচুর পরিমাণে হয়েছে। বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানি, বিভিন্ন জায়গায় কিন্তু বাইরের নিয়োগ হয়েছে। তো এই বহিরাগতদের নিয়োগের বিরুদ্ধে কিন্তু এই ঝাড়খণ্ড টাইগার জয়রাম মাহাতো উনি কিন্তু এখানকার যারা যুবক, সেই যুবকদের, বেকার যুবকদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্থানীয়তার ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগের জন্য তিনি কিন্তু দাবি তুলেছিলেন বা আওয়াজ উঠিয়েছিলেন। এরপর বেশ শিল্প নিয়েও কিন্তু এই উপযুক্ত যে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য কিন্তু উনি বিভিন্ন জায়গায় বিভিন্নবার দাবি উঠিয়েছিলেন। আর সবচেয়ে তার যে প্লাস পয়েন্ট তা হচ্ছে ওনার যে ভাষণ, ওনার যে জ্বালাময়ী ভাষণ। কারণ টাইগার জয়রাম মাহাতোর যে ভাষণ তা কিন্তু হাজার হাজার লোককে প্রভাবিত করেছে। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে, যা কিন্তু প্রতিনিয়ত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা হয়তো দেখতে পাবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় কিন্তু ওনার যে ভাষণ, সেই ভাষণ কিন্তু লাখে লাখে মানুষ শুনে। কোথাও না কোথাও ওনার যে ভাষণ, সেই ভাষণ কিন্তু সাধারণ যে জনসাধারণকে কিন্তু ব্যাপকভাবে বলা যেতে পারে, গিরিডির যে জনসাধারণ, সেই জনসাধারণকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি হচ্ছেন একজন যুব নেতা। হ্যাঁ বন্ধুগণ, উনি হচ্ছেন একজন যুব নেতা। ওনার বয়স প্রায় 28 থেকে 30 বছরের মতো। তো কোথাও না কোথাও আমরা যুব নেতা হওয়ায় কিন্তু বিশেষ করে যুবকদের কিন্তু এই টাইগার জয়রাম মাহাতো কিন্তু বিশেষভাবে যে আকর্ষণ করতে পেরেছে বা প্রভাবিত করতে পেরেছে যুবকদের মধ্যে। কিন্তু ওনার যে নাম, সেই নাম কিন্তু খুব বেশি প্রচলিত। তো এগুলি কিন্তু একটি বিরাট বড় তার প্লাস পয়েন্ট হতে পারে। তার সাথে বলা যেতে পারে যে জনসমর্থন। কারণ টাইগার জয়রাম মাহাতো যখন, বিশেষ করে দেখা যায় যে যখন উনি নমিনেশন দিতে গিয়েছিলেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে যখন উনি কোনো বক্তব্য রাখেন, কোনো জায়গায় যখন সভা করেন, সেই সভাতে শোনার জন্য ওনার বক্তব্য, টাইগার জয়রাম মাহাতোর বক্তব্য শোনার জন্য কিন্তু হাজারে হাজারে লাখে লাখে মানুষ কিন্তু ভিড় করে শুধুমাত্র কিন্তু ওনার বক্তব্য শোনার জন্য। তো কোথাও না কোথাও বলা যেতে পারে টাইগার জয়রাম মাহাতোর এক বিশাল যে জনসমর্থন, সেই জনসমর্থন রয়েছে। সাথে কিন্তু সেই এলাকার, সেই অঞ্চলের যে মূল ইস্যুগুলি, সেই ইস্যুগুলি রয়েছে। এবং বিভিন্ন দেখা যায় বেকার যুবকদের পাশে কিন্তু উনি বারবার দাঁড়িয়েছেন। বিভিন্ন চাকরির দুর্নীতি থেকে শুরু করে স্থানীয়দের নিয়োগের দাবিতে বিভিন্ন ইস্যুতে উনি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এগুলি কিন্তু ওনার সবচেয়ে বড় যে পজিটিভ দিক, সেই পজিটিভ দিক হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বড় যে প্লাস পয়েন্ট তা আমরা দেখতে পাই, উনি কিন্তু একজন কুর্মী, অর্থাৎ কুর্মী সমাজের মধ্যেও কিন্তু যে ওনার যে একটা প্রভাব, সেই কুর্মী মাহাতোদের মধ্যেও কিন্তু একটা ওনার প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আর কোথাও না কোথাও বলা যেতে পারে যে যেহেতু গিরিডি লোকসভা কেন্দ্র কিন্তু একটি যে কুর্মী বহুল বা মাহাতো বহুল লোকসভা কেন্দ্র, এখানের মোট জনসংখ্যার বলা যায় যে 15 থেকে 20% এখানে যে কুর্মী জনজাতির মানুষের বসবাস। তাহলে বুঝতেই পারছো যে কুর্মী জনজাতির কিন্তু একটি মোটা যে মানে ভোটের অংশে যে মোটা প্রভাব কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্রে রয়েছে। কুর্মী জাতির যে একটা প্রভাব এই গিরিডি লোকসভা কেন্দ্রে রয়েছে, কারণ এখানের মোট ভোটারের প্রায় 15 থেকে 20% কিন্তু মাহাতো কুর্মী ভোটার রয়েছে। তো কোথাও না কোথাও এই কারণগুলি টাইগার জয়রাম মাহাতোর যে জয়, সেই জয় নিশ্চিত করতে পারে। এছাড়াও কিন্তু দেখবো যে মূলত ওনার জয়ের পেছনে যে কারণগুলি ওনার প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে, সেগুলির দিকে তাকিয়ে দেখতে পাওয়া যায়। প্রথমে বলবো যেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। তার কারণ ঝাড়খণ্ড রাজ্যে ওনার যে সংগঠন, যেটা ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি, তো কোথাও না কোথাও ওনার যে সংগঠন, সেই সংগঠনটা ছিল কিন্তু একটি সামাজিক সংগঠন। সেই সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর উত্থান ঘটে ঝাড়খণ্ডের রাজনীতিতে। ওনাকে বর্তমানে যে ঝাড়খণ্ডের
উদীয়মান যে সূর্য, সেই সূর্য কিন্তু বিভিন্ন উদীয়মান সূর্য বলা হচ্ছে সেখানকার যে বিভিন্ন যুবক বা যুবকদের মুখে। উনি এখন বর্তমানে যুবদের একটি বড় আইকন। তো তবে ওনার যে সাংগঠনিক যে একটা দুর্বলতা রয়েছে, কারণ যেহেতু সামাজিক আন্দোলনের মাধ্যম দিয়ে কিন্তু ওনার রাজনীতিতে প্রবেশ, তো কোথাও না কোথাও যে সমস্ত জায়গায় যে ওনার সংগঠন, সেই সংগঠন কিন্তু বিস্তার লাভ করতে পারেনি। তারপরে একটি মূলত জাতিগত ইস্যু কিন্তু একটি বিরাট বড় ইস্যু রয়েছে ওই গিরিডি সংলগ্ন এলাকায়। তার সাথে রয়েছে ওনার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করছেন অভিজ্ঞ যে রাজনৈতিক দল বা অভিজ্ঞ ব্যক্তি, বিশেষ করে ও চন্দ্রপ্রকাশ চৌধুরী। উনি কিন্তু 2019 সালের যে এই 2019 সালে কিন্তু গিরিডি লোকসভা কেন্দ্র থেকে উনি জয়ী হয়েছিলেন, এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে ওনার মুখ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন মধুরা প্রসাদ মাহাতো, যিনি টুন্ডির এমএলএ। কোথাও না কোথাও রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে চন্দ্রপ্রকাশ চৌধুরী, এবং সাথে মধুরা প্রসাদ মাহাতো, টাইগার জয়রাম মাহাতো তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এবং ওনাদের যে সংগঠন, যেহেতু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছর ধরে ওনাদের যে সংগঠন, সেই সংগঠনের যে শাখা, সেই শাখা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। তো কোথাও না কোথাও একটি যে মজবুত সংগঠন, সেই মজবুত সংগঠন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে রয়েছে। সাথে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রভাবও কিন্তু পুরো ঝাড়খণ্ড রাজ্য সহ কিন্তু গিরিডি লোকসভা কেন্দ্রে দেখতে পাওয়া যায়। কারণ এই দুইটি হচ্ছে একটি চলতি রাজনৈতিক দল। এই দুইটি রাজনৈতিক দলের সাথে যে টক্কর করা, তা লড়াই করা, তা কিন্তু মোটো সহজ হবে না টাইগার জয়রাম মাহাতোর সাথে। কারণ একদিকে যেমন অভিজ্ঞ রাজনেতা রয়েছে ওনার বিপক্ষে, অপরদিকে কিন্তু একটি সুসাংগঠনিক যে রাজনৈতিক দল, সেই সুসাংগঠনিক রাজনৈতিক দলও রয়েছে। তো কোথাও না কোথাও বলা যেতে পারে যে এই সমস্ত ওনার জয়ের পেছনে প্রধান বাধা হিসাবে এই কারণগুলি দাঁড়িয়ে রয়েছে। তবে দেখার বিষয় 2024-এর এই লোকসভা নির্বাচনে গিরিডি লোকসভা কেন্দ্রটি কার দখলে যায়। গিরিডির মানুষ এই 2024-এর লোকসভা নির্বাচনে কাকে গিরিডির সাংসদ হিসাবে বেছে নেয়, কাকে দিল্লির পাঠায়, সেটি কিন্তু দেখার বিষয়। তোমাদেরকে বলে রাখি যে 2019 সালের নির্বাচনে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় এখানে চন্দ্রপ্রকাশ চৌধুরী প্রায় 2.5 লক্ষের মতো, হ্যাঁ বন্ধুগণ, 2.5 লক্ষের মতো বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছিলেন এই গিরিডি লোকসভা কেন্দ্র থেকে। অর্থাৎ বলা যেতে পারে যে এটি আসু এবং বিজেপির একটি শক্ত ঘাঁটি রয়েছে। তো মোটো কিন্তু লড়াই করা টাইগার জয়রাম মাহাতোর পক্ষে কিন্তু সহজ হবে না। তো যাই হোক, আমাদেরকে আগামী যে 4 তারিখ, সেই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তোমরা ঝাড়খণ্ড থেকে কে কে এই ভিডিওটি দেখছো, তো তোমরা তোমাদের যে মতামত, কি মনে হয় তোমাদের গিরিডি লোকসভা কেন্দ্র থেকে এবার কে জয়ী হতে পারে, অবশ্যই তোমরা তোমাদের মতামতটি কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। সকলকে জোহার।